দেখো, আগের দিন থেকে আমরা একটা কথা বারবার বলতেছি যে ট্রানজিস্টরের একটা মেইন ব্যবহার হচ্ছে ট্রানজিস্টরের অ্যাম্পলিফিকেশন, এবং এই কথাটা কিন্তু বারবার আসছে। এই যে আমরা যখন ফার্স্ট টাইম বললাম যে আমরা বেসটাকে খুব পাতলা করে রাখি, বেসটাকে কম ডোপিং করে রাখি, এই কারণে আমাদের যে আহ, এবং আমরা কি বলবো, ইনপুট সার্কিটটাকে ফরওয়ার্ড বায়াস রাখি, রিভার্স আউটপুট সার্কিটটাকে রিভার্স বায়াস রাখি, যেই কারণে অ্যাম্পলিফিকেশন হয়। তার মানে বারবার বোঝা যাচ্ছে যে আমাদের ট্রানজিস্টরের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সে সিগন্যালকে অ্যাম্পলিফাই করে। সেই জিনিসটা আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখি আগে যে কিভাবে এই কাজটা হয়। এইখানে এই দুইটা ভোল্টেজ সোর্স কেন লাগানো হয়েছে, খুব কমন, খুব ইজি কোয়েশ্চেন, তারপরেও প্রশ্নটা করতেছি, কি কারণে এই দুইটা ভোল্টেজ আমরা দিলাম। আমাদের একটা ট্রানজিস্টরকে ব্যবহার করার জন্য আমরা গত ক্লাসে অনেকবার রিপিট করছি যে অবশ্যই আমাদের ইনপুট সার্কিটটা ফরওয়ার্ড বায়াস থাকতে হবে, অর্থাৎ এমিটার সার্কিটটা ফরওয়ার্ড বায়াস থাকতে হবে, এবং কালেক্টর সার্কিটটা রিভার্স বায়াস থাকতে হবে। সেই বায়াসিংটা করার জন্য আমরা এই ভোল্টেজ সোর্স দুটাকে ব্যবহার করছি। আর যেই সিগন্যালটাকে, অর্থাৎ যেই ভোল্টেজটাকে আমি বাড়াইতে চাই, অ্যাম্পলিফাই করতে চাই, অ্যাম্পলিফাই করা মানে বুস্ট আপ করা, বাড়ানো, সেই সিগন্যালটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। এই যে এখানে আমি সেই ইনপুটটাকে দিব, অর্থাৎ একটা আমার কম ভোল্টেজের একটা সিগন্যাল আছে, আমি চাচ্ছি সেটাকে বুস্ট আপ করতে, সেটাকে আমি এখানে ইনপুট হিসেবে ব্যবহার করব। আর আউটপুটটা নেওয়া হবে, দেখো একটা লোড রেজিস্ট্যান্স কানেক্ট করতে হয়, লোড রেজিস্ট্যান্সটার মান হয় একটু হাই, ইউজুয়ালি কিলো ওহম রেঞ্জে। এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে আমরা দুইটা টার্মিনাল থেকে ভোল্টেজটাকে কালেক্ট করব, তাহলে দেখা যায় যে সিগন্যালে আমি যে ভোল্টেজটা দিচ্ছিলাম আর এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে, এই দুইটা ভোল্টেজের ভিতরে অনেক পার্থক্য, বেশ অনেক গুণ বেড়ে যাবে আমার এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। সেটা কিভাবে হয় দেখি, আমরা জাস্ট কয়েকটা লাইন একটু আগে লিখে নিচ্ছি। মনে করো যে আমাদের এখানে একটা কালেক্টরের একটা লোড রেজিস্ট্যান্স, এটা লোড রেজিস্ট্যান্স আমরা ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আর সি ইকুয়ালস টু 5 কিলো ওহম। এটা এখানে আমরা ব্যবহার করছি, এইটার অ্যাক্রসে আমরা আউটপুটটা কালেক্ট করব। এখন মনে করো, তোমরা কি বলছিলে বলো তো, এই যে এইটা আমার ইনপুট সার্কিট, এইটা লোড রেজিস্ট, এই ইনপুট সার্কিটের রেজিস্ট্যান্স কি হাই নাকি লো? এইটা ফরওয়ার্ড বায়াস সার্কিট, ফরওয়ার্ড বায়াসড। ফরওয়ার্ড বায়াসড হইলে এইটার রেজিস্ট্যান্স হবে লো রেজিস্ট্যান্স, তাই না? তাহলে লো রেজিস্ট্যান্স যদি হয়, তাহলে আমরা যদি বলি যে ফর এ স্মল চেঞ্জ অফ সিগন্যাল, ফর এ স্মল চেঞ্জ অফ সিগন্যাল ভোল্টেজ, আমরা সিগন্যাল কারেন্টের মানটা কি অনেক বেশি পাবো নাকি কম পাবো, কি হবে? আমরা কি বলতেছি, যেহেতু লোড এই ইনপুট সার্কিটটার রেজিস্ট্যান্সটা লো, তার মানে আমাদের এখানে যদি এই সিগন্যালটা কিন্তু পরিবর্তনশীল সিগন্যাল, কারণ আমরা অ্যাম্পলিফাই যেটাকে করে থাকি ইউজুয়ালি সেগুলো আমাদের এসি সিগন্যাল হয়, তার মানে আমাদের এটার মানটা পরিবর্তন হচ্ছে। যেমন আমরা অ্যাম্পলিফাই কাকে করি, যেমন অডিও সিগন্যালকে অ্যাম্পলিফাই করি, অডিও সিগন্যালের মান নিশ্চয়ই কনস্ট্যান্ট না, এটা তো বাড়তেছে কমতেছে। তার মানে এই সিগন্যালটার মান যতটুকু পরিবর্তন হচ্ছে, এই ভোল্টেজের মানটা, এই ভোল্টেজের মানের পরিবর্তনের সাথে সাথে কারেন্টের ভ্যালু, এই যে এমিটার কারেন্ট, এই এমিটার কারেন্টের ভ্যালুটা পরিবর্তন হয়। তাহলে এই সিগন্যালের ভোল্টেজটার অল্প পরিবর্তনে কারেন্টে কিন্তু আমরা বেশি পরিবর্তন পাবো, কারণ আমরা বলতেছি যে এই সার্কিটটা হচ্ছে একটা লো রেজিস্ট্যান্স সার্কিট। এবং লো রেজিস্ট্যান্সের আমরা বৈশিষ্ট্যই জানি, ওই যে আমরা পড়ছিলাম আর এফ, মনে আছে? ডেল পি বাই আই, পি ডিভাইডেড বাই ডেল আই। খেয়াল আছে এই জিনিসটা আমরা পড়ছিলাম যখন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স পড়ছিলাম, যে যখন আমার ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অর্থাৎ বায়াসিংটা যখন ফরওয়ার্ড বায়াসে আছে, তখন ভোল্টেজের স্মল চেঞ্জের কারণে কারেন্টের আমরা হিউজ চেঞ্জ পাইছিলাম। ওই যে আমরা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দেখাইছিলাম যে কারেন্টটা খুব শার্পলি রাইজ করে। তার মানে যেহেতু এই ইনপুট সার্কিটটা ফরওয়ার্ড বায়াসড অবস্থায় আছে, তার মানে ভোল্টেজের অল্প পরিবর্তনে আমরা কারেন্টের একটা ভালো পরিবর্তন পাবো। এই যে ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ধরা যাক সিগন্যালের মানটা পরিবর্তন হয়েছে মাত্র 0.1 ভোল্ট।
0.1 ভোল্ট বৃদ্ধি পাইছে বা কমে গেছে, তাহলে সেটার জন্য মনে করি যে কারেন্টের পরিবর্তন হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। মনে হচ্ছে যে 1 মিলি অ্যাম্পিয়ার মাত্র, এটা তো অনেক কম। আসলে অনেক কম না, আমাদের এই পুরো সার্কিটের কারেন্টের রেঞ্জই মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে। সো আমরা ভোল্টেজের পরিবর্তন তো করতেছি 0.1 রেঞ্জে, কিন্তু এমিটারের কারেন্টের চেঞ্জটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, 0.1 না, জাস্ট ফুল নাম্বার 1। তাহলে এখন আমরা বলতো, এই এমিটার কারেন্ট যদি 1 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে কালেক্টর কারেন্টটা কি 1 মিলি অ্যাম্পিয়ার খুব কাছাকাছি হবে নাকি 1 মিলি অ্যাম্পিয়ার থেকে অনেক ছোট হবে? আমরা আগের দিন এই কথাটা বলছিলাম যে আমাদের এই যে তিনটা কারেন্ট আছে, আই, আইবি, আইসি, বেসটা যেহেতু খুব লাইটলি ডোপড এবং খুব থিন থাকে, তাই বেস কারেন্টের মানটা সবসময় খুব কম হয় মোস্টলি আমরা। এবং আগের দিন এটা বলছিলাম ও যে মোস্ট কেসেস আমরা এরকম ধরে নেই যে আইই ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আইসি, অলমোস্ট পুরাটাই সমান হয়। একটু পরে আমরা আরো ভালো করে এই জিনিসটা দেখবো। এই জন্য তার মানে দেখো, আমাদের এমিটার কারেন্টে যেহেতু 1 মিলি অ্যাম্পিয়ার চেঞ্জ হয়েছে, তার মানে কালেক্টর কারেন্টও আমাদের 1 মিলি অ্যাম্পিয়ারের এই পুরা চেঞ্জটা আমরা কালেক্টর কারেন্টে পাবো। তাহলে কালেক্টর কারেন্টে যদি 1 মিলি অ্যাম্পিয়ার চেঞ্জ হয়, তাহলে দেখো তো আউটপুট ভোল্টেজটা আমরা কোথায় নিচ্ছি বলতেছি, কার অ্যাক্রসে? কার অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা নিচ্ছি দেখো, ছবিতে খেয়াল করো। আর সি এর অ্যাক্রসে, কালেক্টর রেজিস্ট্যান্স, বা এটাকে আমরা লোড রেজিস্ট্যান্স বলতে পারি। তাহলে বলো তো ভোল্টেজের পরিবর্তনটা কত? কত হয়? কত ভোল্ট? 5 ভোল্ট। ভেরি গুড। আরেকবার বলি, তারপরে এটার ফাইনাল ব্যাখ্যাটা বলতেছি। আমরা এখানে ইনপুট সার্কিট ছিল লো রেজিস্ট্যান্স সার্কিট, এখানে আমরা যখন সিগন্যালটাকে অ্যাপ্লাই করছি, তখন এই সিগন্যালটা কন্টিনিউসলি পরিবর্তন হচ্ছে। তো ধরলাম মাত্র 0.1 ভোল্ট পরিবর্তন, খুব সামান্য। 0.1 ভোল্ট কিন্তু খুবই মিনিমাল। বিশেষ করে তোমরা যদি সার্কিট ল্যাব করে থাকো, তাহলে তোমরা দেখবা যে আমাদের ওই যে মাল্টিমিটার গুলায় 0.5, 0.6, 0.7 ভ্যালু সবসময় ভ্যারি করতে থাকে। খুব সামান্য পরিবর্তন এই 0.1 ভোল্ট। এই 0.1 ভোল্ট পরিবর্তনের কারণে ধরে নিচ্ছি যে এমিটার সার্কিটে কারেন্টের পরিবর্তন হয়ে যাচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, পাক্কা 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সেইটার কেসে আমরা বলতে পারি যে আমরা যেহেতু আমরা আগের দিনে আমরা শিখছি যে এমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট অলমোস্ট ইকুয়াল, তার মানে এই পুরো 1 মিলি অ্যাম্পিয়ার পরিবর্তনটা আমরা কালেক্টরেও পাবো, কালেক্টরেও আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার চেঞ্জ হবে। তাহলে কালেক্টরে যদি আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার পরিবর্তন হয়, তাহলে আউটপুট ভোল্টেজের পরিবর্তনটা কত হবে? সেইটার জন্য আমরা বলছি যে যেহেতু কালেক্টর কারেন্টের পরিবর্তন 1 মিলি অ্যাম্পিয়ার আর এই আরসির মান হচ্ছে 5 কিলো ওহম, তাহলে ভোল্টেজের পরিবর্তন হবে কারেন্ট ইনটু ভোল্টেজ, অর্থাৎ 1 মিলি ইনটু 5 কে। এখানে 10⁻³ আছে আর এখানে 10⁻³ আছে, কাটাকাটি গিয়ে শুধু 5 ভোল্ট থাকলো। তাহলে আমি যদি সামারি লিখি একটা কথা, দেখো এখানে, তাইলে কি আমরা বুঝতে পারলাম যে এই সার্কিটটা যে অ্যাকচুয়ালি আমার সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করছে? আমার পরিবর্তন যতটুকু হচ্ছে আমার ইনপুটে, আউটপুটে পরিবর্তন হচ্ছে তার থেকে অনেক বেশি। তাহলে আমরা বলতো এখানে ভোল্টেজ গেইন কতটুকু? ভোল্টেজ গেইন মানে হচ্ছে ভোল্টেজ কত গুণ বাড়তেছে বা কমতেছে, সেটাকে আমরা বলি ভোল্টেজ গেইন। এখানে ভোল্টেজ গেইন কতটুকু বলতো? আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট পরিবর্তন 5 আর ইনপুটে পরিবর্তন 0.1, তাহলে 5/0.1 করলে কত হবে? 50। এটা একটা রেশিও, কত গুণ আমার ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ ভোল্টেজ গেইন। তার মানে দেখো, আমরা যে সিম্পল সার্কিটটা আঁকছি, এই সিম্পল সার্কিটটাতে আমাদের ভোল্টেজের গেইন হচ্ছে 50 গুণ। 50 গুণ আমার ভোল্টেজটা অ্যাম্পলিফাইড হবে। এবং এইটার ক্ষেত্রে মূল যে ভূমিকাটা পালন করতেছে, এই যে ডিফারেন্স, এই যে আমাদের এখানে যখন আমরা অল্প ভোল্টেজের কারণে বেশি কারেন্টের ডিফারেন্স পাচ্ছি এবং পুরা কারেন্টটাই কালেক্টর কারেন্টে পাচ্ছি, এবং কালেক্টর কারেন্টটার আউটপুট ভোল্টেজ যেটা, সে আউটপুট ভোল্টেজটা আমরা নিচ্ছি একটা হাই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। এই পুরা বিষয়গুলো একটা একটার সাথে ইন্টারপ্লের কারণে আমরা একটা 50 টাইমস ভোল্টেজের ডিফারেন্স পাচ্ছি। সো দিস ইজ হাউ a transistor behaves like an amplifier। এইভাবেই আসলে একটা অ্যাম্পলিফায়ার এর মতো কাজ করে একটা ট্রানজিস্টর।
কমন বেস যেরকম অ্যাম্পলিফাই করে, কিভাবে অ্যাম্পলিফাই করে আমরা শুধু সেই জিনিসটা দেখলাম। একদম সিমিলারলি কমন এমিটার এবং কমন কালেক্টর এরাও অ্যাম্পলিফাই করে সার্কিটকে, কিন্তু তাদের অ্যাম্পলিফিকেশনের মধ্যে কিছুটা পার্থক্য আছে।